অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। সরকারি মাহতাবউদ্দিন কলেজের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা ব্যবস্থাপনার এবং প্রেষণার খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে মাসলোর চাহিদা যে সোপান তত্ত্ব আছে, মাসলো মানুষের অভাব এবং অভাব পূরণের জন্য যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থাপনার অংশ হিসেবে ধরা হয়, সেই প্রেষণা। যে একটা কর্মী যদি প্রেষিত না হয় তাহলে তার মধ্য থেকে সেই কাজের গুণগত মানটা আসে না এবং তার হাত থেকে অবচয় বৃদ্ধি পায়, আর অবচয় বৃদ্ধি পেলে কাজের মান, কাজের প্রতিটা ইউনিট প্রতি যে উৎপাদন সেটা খরচ বেড়ে যায় এবং দেখা যায় যে প্রতিষ্ঠান একসময় মানে ক্ষতির সম্মুখীন হতে থাকে। তা সেখানে আমাদের উইলিয়াম মাসলো 1943 সালে সাইকোলজিক্যাল রিভিউ নামে একটি পত্রিকা আছে, সেই পত্রিকায় সে একটি বিষয় উপস্থাপন করেন যে থট অফ হিউম্যান মোটিভেশন, মানে মানুষকে প্রেষিত করা যে তত্ত্ব, সেই জিনিসটা সে উপস্থাপন করেন এবং যেইটা পরবর্তী সময়ে প্রেষণার চাহিদা সোপান তত্ত্ব হিসেবে বিবেচিত হয়। প্রেষণা তত্ত্ব আসলে চাহিদার সোপান তত্ত্বটি সব মানে প্রেষণা তত্ত্বগুলোর মধ্যে, যে প্রেষণার অনেকেই প্রেষণার তত্ত্ব দিয়েছে, তার ভিতরে আমাদের উইলিয়াম মাসলো একজন, আমাদের সক্রেটিস তিনিও চাহিদা সোপান তত্ত্ব নিয়ে কথা বলেছেন, বিভিন্ন মতবাদ দিয়েছেন। কিন্তু তারপরেও দেখা যায় যে প্রেষণার যে তত্ত্বটা আছে এইটাই আসলে অর্থনীতি বলো আর হচ্ছে যে আমাদের ব্যবস্থাপনা বলো, দুইটা জায়গায় দেখা গিয়েছে যে প্রেষণার যে চাহিদা সোপান তত্ত্ব বা প্রেষণার যে তত্ত্বটা উইলিয়াম মাসলো দিয়েছে তারটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে এবং এইটা আসলে খুব ইফেক্টিভ হিসেবে ধরা হয়েছে। তা আমরা যদি একটু দেখি, আজকে আমরা মাসলোর যে চাহিদা সোপান তত্ত্ব, সে যে জিনিসটা বলেছে যে মানুষ সবসময় নিচেই তার অবস্থানটা ছিল, সেখান থেকে তার দিন দিন চাহিদা অনুযায়ী কিন্তু সে উপরের দিকে উঠেছে। তা সেক্ষেত্রে দেখা যায় যে মানুষ যখন একটা পর্যায়ে থাকে সে চিন্তা করে যে আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যে জিনিসটা এই ন্যূনতম বাঁচার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেই ন্যূনতম বাঁচার যে 5টা উপাদানের কথা বলা হয়েছে অর্থনীতি এবং ব্যবস্থাপনায়, সেটা হচ্ছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই 5টা জিনিস পাওয়ার জন্য খুব বেশি আগ্রহী হয়ে ওঠে, যে জিনিসটাকে বলা হচ্ছে জৈবিক চাহিদা, মানুষের জৈবিক চাহিদা। এই জৈবিক চাহিদার অভাব মূলত মানুষ প্রথমেই বোধ করে এবং সেই অভাব বোধ করার থেকেই মানুষ কর্মের প্রতি আকৃষ্ট হয়। সে চিন্তা করে প্রথম অবস্থায় তার এই জৈবিক যে চাহিদাগুলো আছে, জৈবিক চাহিদা মূলত মানুষের শারীরিক চাহিদার সাথে সম্পৃক্ত। মানুষের ন্যূনতম বাঁচার প্রয়োজনে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এই ন্যূনতম যে জিনিসটা, এইটাকে মূলত বলা হচ্ছে যে জৈবিক চাহিদা। এগুলো মানুষের জীবন রক্ষার জন্য বা জীবনে বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য বিষয়। মানুষ প্রথমেই এই অভাব কম বেশি সবার ভিতরেই কিন্তু কাজ করে। সে ধনাঢ্য পরিবার হলেও সে কিন্তু সেখান থেকে তার চাহিদাটা এসে যায়। তা এই জায়গাটায় মানুষ মূলত প্রথম অবস্থায় প্রাথমিক ধাপ হিসেবে সেটা চাকরি পেতে চায়, সেটা কাজ পেতে চায়, সেই কাজের বিনিময়ে তার যেন একটা বাসস্থানের জায়গা হয়, তার যে পরিধানের কাপড় বস্ত্র সেইটার একটা ব্যবস্থা হয়, সে এবং তার সন্তান পরিবার যেন চিকিৎসার আওতায় থাকতে পারে, সন্তান চিকিৎসা এবং পরিবার যেন শিক্ষার আওতায় আসতে পারে। এই যে প্রাথমিক যে ধাপটা, এই ধাপ, এটাকে আবার সিঁড়ি হিসেবে বলা হয়েছে। সোপান মানে কিন্তু সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে, একদম রুট লেভেলের নিচের যে গ্রাউন্ড যে সিঁড়ি, সেখান থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে উপরে যায়। সেক্ষেত্রে যদি আমরা দেখি এইটা প্রথম সিঁড়ি, তারপরে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, 5টা ধাপে যে মানুষ একটা পর্যায়ে চাহিদার অভাবটাকে শেষ করে ফেলতে পারে। আমরা একটু দেখি পরবর্তীতে কি বলে। দ্বিতীয় যেটা আছে
এইটাকে আমরা 1 নাম্বার যদি বলি, মানুষ প্রথম অবস্থায় সে এই জৈবিক চাহিদা পূরণ করতে চায়। দ্বিতীয় যেটা আছে সেটা আছে যে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা, মানুষ জৈবিক চাহিদা মেটানোর পরপরই সে কোনটা বোধ করে, সে নিরাপত্তার চাহিদাটাকে বেশি বেশি বোধ করে। সেখানে সে কি জিনিস চাই, সে তার জীবনের নিরাপত্তা চাই, সে কি চাই, চাকরির নিরাপত্তা চাই, সে তারপরে কি চাই, চাকরিটা করা শেষ হলে সে কি করতে চায়, অবসরকালীন যখন অবসরে যাবে, সেই অবসরে যাওয়ার সময় যেন অবসরকালীন যে সুযোগ সুবিধাগুলো আছে, চিকিৎসা সুবিধা আছে, সেটা যেন সে পায়। এইটা হচ্ছে যে নিরাপত্তা, তার জীবন পরিচালনা করার জন্য যে বিষয়গুলা। প্রথমেই সে চাকরি পেল, জৈবিক চাহিদার ভিতরে সে 5টা জিনিস, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইটা পূরণ করলো। দ্বিতীয় ধাপে এসে সে কি করলো, নিরাপত্তার চাহিদাটা বোধ করলো। যদি কোনো প্রতিষ্ঠান বলে যে তার প্রতিষ্ঠানে কর্ম করলে কর্ম শেষে সে অবসরকালীন ভাতা পাবে, সে যতদিন জীবিত জীবন দশায় থাকবে, সে বা তার পরিবার, যে প্রতিষ্ঠান যেভাবে তার সুযোগ সুবিধা দেয়, সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বলবে যে তার অবসরকালীন সময় পর্যন্ত সে তো চিকিৎসা সেবা পাবেই, পাশাপাশি তার পরিবারও এই সেবার আওতায় আসবে। কর্মীরা কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রতি বেশি আকৃষ্ট হয় বা কাজ করতে বেশি মনটা মনোনিবেশ করতে পারে, কারণ তার ভবিষ্যতের জন্য আলাদা কোনো চিন্তা বা বস্তিত করতে হয় না। সে জানে যে আমি যদি আমার জীবন দশায় কর্মটা সম্পন্ন করে যেতে পারি, তাহলে আমার জীবন পরবর্তী সময়তে আমি কি করতে পারবো, আমি একটি অবসরকালীন ভাতা পাবো, দ্বিতীয়ত কি পাবো, আমি আমার চিকিৎসা সেবা পাবো, বৃদ্ধ বয়সে আমি চিকিৎসা সেবা পাবো, আমার পরিবার চিকিৎসা সেবার আওতায় আসবে, আমার পরিবার কিছু আর্থিকভাবে সহযোগিতা পাবে। সে কিন্তু তার আলাদাভাবে সঞ্চয় বা অন্য কোনো চিন্তা তার ভিতরে আসে না। এইটা হচ্ছে যে বলা হচ্ছে যে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদার ভিতরে মূলত আমরা 4টে জিনিসকে খুব বেশি গুরুত্বপূর্ণভাবে দেখেছি। সেক্ষেত্রে তার চাকরির জীবনের নিরাপত্তা, যদি কোনো প্রতিষ্ঠান জীবন বীমা করে দিয়ে থাকে। দ্বিতীয়ত আছে যে চাকরির নিরাপত্তা, তার জীবন দশায় বা যতদিন কর্ম করার সুযোগ আছে ভৌগোলিক আইন অনুযায়ী, চাকরির নিয়ম অনুযায়ী, সেই চাকরিটা যেন সে শেষ পর্যন্ত করতে পারে। তারপরে আছে যে অবসরকালীন সময়ে যে সুযোগ সুবিধাগুলা, সেই সুযোগ সুবিধাগুলা যেন সে পায়। এবং চতুর্থ যে বিষয়টা আছে, অবসর পরবর্তী সময়ে চিকিৎসা সুবিধা। এইটাই মূলত, এইটাকে বলা হচ্ছে যে নিরাপত্তার চাহিদা। কর্মীরা এই ধরনের নিরাপত্তার অভাব বোধ করে এবং এই অভাবের থেকে তার ভিতরে হতাশা জাগ্রত হয়। তৃতীয় যেটা আছে, আমরা 3 নাম্বার যে জিনিসটা বলছি, সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা বলতে বলা হচ্ছে প্রতিটা মানুষ সামাজিক জীব। যারাই এই কর্মী বা কর্ম করছে বা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তারা সবাই কিন্তু সামাজিক জীব। সামাজিক জীব হওয়ার কারণে তারা কিন্তু চায় সমাজে তাদের একটা অবস্থান থাকুক। জৈবিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদা পূরণ হওয়ার পরপরই মানুষ এই সামাজিক চাহিদাটা বোধ করে। সেক্ষেত্রে কি হয়, মানুষ কর্মপ্রেরণা এবং আচরণের যে চাহিদা আছে সেটার অভাব বোধ করতে থাকে। এবং মানুষ, যেহেতু মানুষ সামাজিক জীব, তাই সে অন্যের সংস্পর্শে আসতে চায়। সামাজিক চাহিদা বলতে মানুষ যে জিনিসটা বলছে যে মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে মিশে থাকতে চায় এবং তাদের ভালোবাসার প্রত্যাশা করে। সেক্ষেত্রে কি হয়, যে আমি একটা প্রতিষ্ঠানে কর্ম করছি, আমাকে যেন মানুষ চেনে এবং আমার সাথে যেন মানুষ মেশে, বা আমি 5 জনের সাথে মিশতে পারি, সেই অবস্থানটা যেন আমাদের সৃষ্টি হয়। এইটাকে বলা হচ্ছে যে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা মূলত হচ্ছে যে জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে সে যেন সমাজে তার যে মানুষগুলো আছে, সমাজের যে মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, তার যে আত্মীয় স্বজনগুলো আছে, তাদের সাথে মিশতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার কর্মটাকে বেশি গুরুত্ব দেয় অনেকে। যদি কেউ ছোট কাজ করে, তার লেভেলটা অনুযায়ী সে তার সাথে মিশতে চায়। যদি তার অবস্থানটা সেরকম হয়, তাহলে কিন্তু ওই সমাজের প্রতিটা মানুষই তার সাথে মিশে চলতে চাবে। আর এই মিশার কারণে সে একটা সামাজিক যে অবস্থান, সেই অবস্থানটা সৃষ্টি হবে এবং তার ভিতরে ওই চাহিদাটা নিরসন হবে। চাহিদার অভাব, সামাজিক চাহিদার যে অভাবটা আছে সেটি নিরসন হবে এবং সে কাজে বেশি বেশি আগ্রহী হয়ে উঠবে। চতুর্থ যেটা আছে, চতুর্থটা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা।
আত্মতৃপ্তি বা আত্মমর্যাদাও বলা যায়। আত্মতৃপ্তি বা আত্মমর্যাদাও, এটাকে আবার মর্যাদাও বলা যায়। আত্মতৃপ্তি বা আত্মমর্যাদার চাহিদা। আত্মমর্যাদার চাহিদা মানুষ নিজেকে সমাজের অন্যদের থেকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে নিজেকে একটু তাদের থেকে একটু উচ্চ স্তরে দেখতে চায়। এরূপ চাহিদা ব্যক্তির সুনাম, সুখ্যাতি, অহংকার, যশ ইত্যাদির সাথে মূলত সংশ্লিষ্ট হয়। এ পর্যায়ে সে দামি গাড়ি, দামি বাড়ি, দামি অলংকার বা বড় চাকরি এই জিনিসটার অভাব বোধ করে। তার মানে একটা জিনিস হচ্ছে মানুষ যখন বেঁচে থাকার জন্য এই পর্যন্ত আমরা মোটামুটি সমাজে বেঁচে থাকতে পারছি। এই বেঁচে থাকার পরবর্তী সময়ে যেগুলা হচ্ছে প্রতিটাই কিন্তু তার একটা পর্যায়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে যে জিনিসটা আত্মতৃপ্তি বা আত্মমর্যাদার যে কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে তার যে অন্য বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তাদের থেকে নিজেকে একটু উচ্চ পর্যায়ে দেখতে চাই। সে জিনিসটা কিরকম, যে দীর্ঘদিন কাজ করার পরে সে যখন সমাজে অবস্থান সৃষ্টি হয়ে গেল, এই সমাজে অবস্থান তার সৃষ্টি হয়ে গেল, সে সমাজে সবার সাথে মিশে চলার ক্ষমতা অর্জন করলো, তখন সে কি করলো, সামাজিক জীব হিসেবেই সে নিজের যখন অর্থ কড়ি গাড়ি বাড়ি হয়ে গেল বা অন্যদের থেকে একটু দামি সবাই গাড়ি ব্যবহার করছে, কেউ টয়োটা ব্র্যান্ডের 100 মডেলের গাড়ি ব্যবহার করছে, কেউ বা দেখা যাচ্ছে যে এলিয়ন যেটাকে আরেকটু আপগ্রেড মডেল মনে আছে, তার থেকে আরো একটু পাজেরো মডেল গাড়িগুলো আছে। এই যে গাড়ির ব্র্যান্ডের পারে বাড়ির কোয়ালিটির পারেও কিন্তু এখন দেখো, আগে মানুষ একতলা দোতলা বাড়ি করতো, এখন কি করছে, ডুপ্লেক্স বাড়ি করে 2টা ফ্লোর একাই ব্যবহার করছে, যাতে অন্য কেউ আসলে হয়তো দেখা যাচ্ছে যে 2 ফ্লোর মিলে তার 5টা 7টা রুম আছে, কিন্তু তার লাগে হয়তো 1টা 2টা রুম, কিন্তু ওই যে ঘরে শোভাবর্ধনের জন্য যে ফার্নিচার, যে ডেকোরেশন, ফ্যান 1000 টাকার ফ্যানেও বাতাস হচ্ছে, আবার 50,000 টাকার ফ্যানেও কিন্তু বাতাস হচ্ছে। ফ্যানের বাতাসের পরে একটা সময়তে এসে সে কিন্তু যখন সে এই আত্মতৃপ্তির চাহিদা বা আত্মমর্যাদার চাহিদা বোধ করছে, তখন কিন্তু সে আর ফ্যানের বাতাসে সন্তুষ্ট হতে পারছে না। সে কি করছে, সে ঘরে এসি লাগাচ্ছে, সে নর্মাল সিআরটি মনিটরের পরিবর্তে সে এলইডি মনিটর বা হচ্ছে যে তোমার ডেস্কটপ মনিটরগুলোকে আর সে ব্যবহার করতে চাচ্ছে না। এগুলা কি মানুষ যাতে এসে মনে করে যে না, এর অবস্থানটা ভালো, নিজেকে একটু সমাজের অন্য যায় বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে সমপর্যায়ের, তাদের থেকে একটু ভিন্নতা দেখানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করে। এইগুলাকে বলা হচ্ছে যে আত্মতৃপ্তি বা আত্মমর্যাদা বা আত্মচাহিদার আত্মতৃপ্তির চাহিদা বলা হচ্ছে। এইটা হচ্ছে যে এই মাসলো তার চাহিদা সোপান তত্ত্বের 4র্থ সিঁড়িতে এই জিনিসটা বলা হচ্ছে। 4র্থ ধাপে যে মানুষ আত্মতৃপ্তির চাহিদা বা আত্মমর্যাদার চাহিদা বোধ করছে। 5ম বা শেষ ধাপ মাসলো যে সোপান তত্ত্ব দেখিয়েছে, তাতে দেখা যাচ্ছে 5ম ধাপে যে সে কি করছে, আত্মপ্রতিষ্ঠা বা আত্মপূর্ণতা চাহিদা বোধ করে। মানে তার বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার ছিল, তার জীবন দশার জন্য যে নিরাপত্তার প্রয়োজন ছিল সেইটা হয়ে গেল, সে সমাজের অন্যান্য লোকের সাথে মিশতে চায়, সেই চাহিদাটা পূরণ হলো। সে কি করলো, সমাজের যখন সমাজের মানুষের সাথে মিশলাম, আমার অর্থ করি একটু বেশি আছে, আমি ওদের থেকে একটু ভিন্ন হওয়ার জন্য আমি কিছু বিলাসবহুল গাড়ি বাড়ি ব্যবহার করলাম। সর্বশেষ জায়গায় যে জিনিসটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা, মানুষ এই পর্যায়ে এসে কি করছে, এইটা সর্বশেষ ধাপ হচ্ছে চাহিদা সোপান তত্ত্বের। চাহিদা সোপান তত্ত্বের এইটা হচ্ছে সর্বশেষ ধাপ। এ পর্যায়ে মানুষ সভা সমিতিতে বক্তব্য রাখা, শিল্প সাহিত্যের অবদান রাখা, সমাজসেবা কাজগুলা করা বা কাজের মাধ্যমে নিজের স্বীকৃতি বা আত্মস্বীকৃতি বা বিশেষ গুণের বিকাশ ঘটিয়ে তার চাহিদা পূরণ করতে সচেষ্ট হয়। তার মানে সে কি করতে চায়, সে কিন্তু আর এই গাড়ি বাড়ি তার বেঁচে থাকার যে জন্য যে জৈবিক চাহিদা এইটার অভাব যখন তার আর থাকবে না, তখন সে কি করবে, সে সমাজে বিভিন্ন সভা সেমিনারে একটু বক্তব্য রাখা, সে কি করবে,
সে হচ্ছে যে শিল্প সাহিত্যের কিছু লেখনীর মাধ্যমে সে মৃত্যু পরবর্তী সময়েও যাতে সমাজের মানুষের মনে অবস্থান করতে পারে সেই জায়গায় অবদান রাখবে। সে কি করবে, সমাজ সেবামূলক মানুষের দান ধ্যান কিংবা কোনো উন্নয়নমূলক কাজ, এই সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করবে। এইটাকে বলা হচ্ছে যে আত্মপ্রতিষ্ঠা, বা মৃত্যু পরবর্তী সময়েও সে যাতে সমাজের মানুষের মনে বেঁচে থাকতে পারে। এইটাই মূলত হচ্ছে যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলেছেন মাসলো তার সোপান তত্ত্বে। আমরা যদি একটু তত্ত্বটাকে এই 5টা ধাপ নিয়ে, এই 5টা ধাপের যে স্বাভাবিক বিশ্লেষণ সেটা একটু যদি আমরা খেয়াল করি, মানুষের সন্তুষ্টি পরিমাপ করা যায় না, কারণ এর কোনো মাপকাঠি নেই। এক একটা মানুষ এক এক রকম ভাবে সন্তুষ্ট হয়। আমরা যখন চাহিদা চাহিদা চক্র পড়েছি সেখানেও দেখেছি, বা সেখানে মানে প্রেষণা দানের যে পদ্ধতি আছে সেখানে কিন্তু 2টা পদ্ধতি দেখেছি। একটা হচ্ছে যে মানুষ আর্থিক কারণে কর্ম করে, একটা আছে মানুষ আর্থিক বাদেও মানুষ কিছু কাজ করে। এই যে অর্থ এবং মানে অর্থবিহীন যে কাজগুলা 2 ধরনেরই করে, সেক্ষেত্রে কে কোনটাই সন্তুষ্ট হবে, কে কোন চাহিদাটা বোধ করছে, এইটা কিন্তু পরিমাপ করা খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু ব্যবস্থাপনার যারা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বা যারা ওই কর্মী বাহিনীকে পরিচালিত করে, সুপারভাইজার বা ব্যবস্থাপক লেভেলে যারা আছে, তাদেরকে কিন্তু ওই সাইকোলজিক্যাল বিষয়গুলা বুঝতে হয় যে আমার কর্মী কিসের অভাব বোধ করছে বা কি ধরনের জিনিসটা সে চাচ্ছে। এই যে বিষয়গুলো, এইগুলা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এইগুলা হচ্ছে যে ব্যবস্থাপক বা সুপারভাইজার লেভেলে যারা আছে তাদেরকে কিন্তু আস্তে আস্তে ওই কর্মীর সাথে মিশে তার অভাবটা সম্পর্কে জানার চেষ্টা করতে হয়। চাহিদা না হয়ে একসঙ্গে সবগুলো চাহিদা, মানে চাহিদা যেমন আমাদের মাসলো যে কথা বলেছে যে সে আস্তে 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 সে 5ম ধাপে গিয়েছে তার তত্ত্ব অনুযায়ী। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা মানুষ এতটা পরিমাণে হতাশাগ্রস্ত হয়ে গেছে, সে যে কোন চাহিদাটা পূরণ হলে সে সন্তুষ্টি অর্জন করবে এইটাই সে বুঝতে পারে না। মানুষ আবার অনেক সময় আছে, মানুষ এগুলা হচ্ছে যে তার কিছু বিকল্প চিন্তাধারা থাকে তার লক্ষ্য পূরণের জন্য, তখন কিন্তু আবার এই চাহিদা সোপান তত্ত্বটা কিন্তু অতটা কাজে দেবে না। যদি সে ভিন্ন কোনো চিন্তা, মানুষ কর্ম করে একদম মানে সে যেটা করেছে যে একটা মানুষের গতানুগতিক যে বিষয়গুলো আছে সেই গতানুগতিক বিষয়ের পারে নির্ভর করে সে কিন্তু সোপান তত্ত্বটা তৈরি করেছে। কিন্তু অনেক মানুষ আছে সমাজে, আমরা দেখি যে যারা খুব দ্রুত কোনো অর্থপ্রাপ্তির আশা করে, দ্রুত বা সমাজের থেকে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে চায়, তারা কিন্তু বিভিন্ন রকম দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয়। সেখানেও কিন্তু এই সোপান তত্ত্বটা কার্যকরী হবে না। তা যদি কেউ স্বাভাবিকভাবে আমরা বিকল্প দিকে না যাই, আমরা যারা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছি, যারা ব্যবস্থাপক লেভেলে আছি, যারা সুপারভাইজার কর্মীদেরকে প্রেষিত করতে চাই, সবকিছু মিলিয়ে এই মাসলো চাহিদা সোপান তত্ত্বটাই হচ্ছে যে সবথেকে গ্রহণযোগ্য একটি তত্ত্ব, যেটার মাধ্যমে একটা কর্মী বাহিনীকে কাজের প্রতি তার চাহিদা নিরসন করে, তার অভাব নিরসন করে তাকে আস্তে আস্তে কাজের প্রতি আকৃষ্ট করা যায় এবং কর্মীদেরকে সঠিক একটি ট্র্যাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটাই ছিল আজকের তোমাদের সাথে আলোচনা। ইনশাল্লাহ পরবর্তী দিন আবার দেখা হবে। ধন্যবাদ।